আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আসাদিয়া বেনাজির, আমি রিদওয়ানা বিনতে জলিল। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আবারও রাজপথে সংগ্রাম করবে বিএনপি, এমনটি জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কিংস পার্টি তৈরি না করে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফেজ উদ্দিন। আর রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের পরিবেশ নেই বলে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর ধানমন্ডিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে যোগ দেন মহানগর ও কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন নিয়ে এখনও নানা ষড়যন্ত্র চলছে। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুরি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। কেরানীগঞ্জে যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনে আসলে যাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে তারাই নির্বাচন বিলম্বিত করতে চায়। বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরা এই রাজপথে রক্ত দিয়ে যা প্রতিষ্ঠিত করেছে তা হচ্ছে জনগণের ভোটাধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী কবি লেখক ফোরাম আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের চরিত্র। ৫ই আগস্ট আওয়ামী লীগ কিভাবে পালিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগ নেতারা ক্ষমতায় থাকাকালীন পৈশাচিক দমন পীড়ন চালিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে আওয়ামী লীগকে এজিদ বাহিনীর সঙ্গেও তুলনা করেছেন তিনি। পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন মন্তব্য করেন তারেক রহমান। ওই বার্তায় বলেন, গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সকল ভাওতাবাজির নির্বাচন, মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি এবং দেশের টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণনীয় শোষণ এবং জুলুমের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ রেখে এবং তাকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। জামাত যেন-তেন নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সকাল 7:15টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন। আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করে তোলার পাশাপাশি নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি। কুমিল্লা মহানগরীর আমির কাজী দিন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারি মাহবুবুর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম সহ অন্যান্যরা। সুষ্ঠু আর সেখানে নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্প আর উৎপাত আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলা। এদিকে জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কারের পরে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বগুড়ায় পর্যটন মোটেলে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও যেসব পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তাদের বিচার হতে হবে।
পরে জুলাই পদযাত্রা শুরু হয়। বগুড়া হয়ে নওগাঁয় গিয়ে শেষ হবে আজকের পদযাত্রা। জুলাই গণ অভ্যুত্থানের আমাদের যত ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার, সংস্কার, তারপরে নির্বাচন। মব সন্ত্রাস বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 কতটুকু সুরক্ষা দেয় শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন তারা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আইন প্রয়োগকারীরা আইনের ব্যত্যয় ঘটালে শাস্তির বিধান থাকা প্রয়োজন। তিনি বলেন, ঐকমত্য কমিশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সাইবার আইন নিয়ে কথা হচ্ছে না। সেমিনারে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বাড়ি ভাঙার কালচার থাকলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। 3টা টার্ম দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখানো যায় না। বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কীরকম করে? যে বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড চলছে সেটা হলো ঐকমত্য কমিশনের। ওখানে যা হচ্ছে তার মাধ্যমে রাষ্ট্রের জনগণের বিরাট পরিবর্তন হবে। কিন্তু এখানে যে বক্তারা বললেন যে যাদের পরিবর্তন হওয়ার কথা তারাই তো নিরাপদে থাকতে পারবে না যদি আইন এর। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। ইসির নিবন্ধিত দল 51টি, নতুন আবেদন করেছে 147টি দল। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের মেয়াদের মতো ভুঁইফোর দল নিবন্ধন পেলে ভোটের পরিবেশ নষ্ট হবে। অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন, তবে সেজন্য থাকতে হবে মানসম্পন্ন রাজনৈতিক দল। এ বিষয়ে ইসিকে অনেক সতর্ক থাকার পরামর্শ। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ শেষ পর্ব। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে রাজনৈতিক দল। নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে আবেদন করেছে 147টি রাজনৈতিক দল। আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠন হয়েছে, যাদের বেশিরভাগের নিজস্ব কার্যালয় নেই তেমন নেতাকর্মী। রাজধানীর বনানীর 8 নম্বর সড়কে জনতার দলের কার্যালয়ে গিয়ে দেখা গেল একটি আবাসিক ভবন। দলীয় কোনো সাইনবোর্ড নেই। বাড়ির কেয়ারটেকার জানালেন, রাজনৈতিক দলের কোনো অফিস নেই সেখানে। যারা আসে তাদের কি এই বিল্ডিং এ ফ্ল্যাট আছে কোনো? হ্যাঁ আছে। আচ্ছা, উনি কি করে? ব্যবসা বাণিজ্য আছে নাকি তা আমি কইতে পারি না। এখানে আপাতত কয়েকদিনের জন্য পড়ছে, অন্য জায়গায় অফিস করবে, এই আলোচনাটাই শুনছি। সেগুনবাগিচায় গিয়ে দেখা গেল সংস্কারবাদী পার্টির একটি ছোট্ট কার্যালয়। দলের এক নেতা জানালেন, জুলাই অভ্যুত্থানের পর তারা দল গঠন করেছেন। 300 আসনে তারা নির্বাচন করবেন। 2024 সালের 19 জুলাই থেকে কার্যক্রম চলমান। 19 জুলাই আমরা দলটাকে প্রতিষ্ঠা করেছি, 15 নভেম্বর আত্মপ্রকাশ করেছি। এই দলের 570 সদস্য বিশিষ্ট 5 বছর মেয়াদী স্থায়ী কমিটি রয়েছে। কমিশনে খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ দল নিবন্ধনের শর্ত পূরণে প্রয়োজনীয় নথি জমা দেয়নি। কেন্দ্রীয় কার্যালয়, গঠনতন্ত্র ও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি এবং জেলা উপজেলার কমিটি নেই এমন দলগুলো হলো সর্বস্বেচ্ছা উন্নয়ন দল, কোয়ালিশন ন্যাশনাল পার্টি, জাস্টিস ফর হিউম্যানিটি, বিজেডি, বাংলাদেশ বেকার সমাজ, লেবার পার্টি, নাকফুল পার্টি, বাংলাদেশ সলিউশন পার্টি, সংগ্রামী ভোটার পার্টি, জনপ্রিয় পার্টি সহ 48টি দল। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মুখ্য পরিচালক বললেন, বিগত 3টি সংসদ নির্বাচনে অংশ নেয়া দলের মতো নাম সর্বস্ব দল এবার ভোটে যাতে অংশ নিতে না পারে সে বিষয়ে ইসির সজাগ থাকতে হবে। কেন্দ্রীয় অফিস না থাকে, একই সঙ্গে এই যে জেলা এবং উপজেলা পর্যায়ে এই যথাসংখ্যক অফিস থাকার কথা, যদি এগুলো না থাকে তাহলে কিন্তু তারা আলটিমেটলি নিবন্ধন পাবে না। অতীত দেখেছি যে ছোটো ছোটো পলিটিক্যাল পার্টি অনেকেই এক পার্টি ফর্ম করেন, বড় পার্টির সঙ্গে এক ধরনের অ্যালায়েন্স করে যদি একটা বা দুইটা এমপি পদ নিয়ে নিতে পারে ওই বড় দলের প্রতীক নিয়ে, তাহলে সে গেনার হয়ে যায়। সো এই জিনিসটাকে বন্ধ করতে হবে। সত্যিকার অর্থে যোগ্য প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যে কমিশন এই কাজগুলোর সঙ্গে জড়িত ছিল তারাও কিন্তু এক ধরনের শিক্ষা পেয়েছে। ইভেন কি যে পলিটিক্যাল পার্টি নিবন্ধন নিয়েছিল তারাও কিন্তু এক ধরনের শিক্ষা পেয়েছে, অনেকে জেলে আছে। কাজেই আমার কাছে মনে হয় না যে ভবিষ্যতে কোনো নির্বাচন কমিশন ওইরকম ভুল আর করবে।
রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন করার দাবি জানান এই নির্বাচন বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা। শুধু শেখ হাসিনা নয়, জুলাই হত্যাকাণ্ডের দায়ে দল হিসেবেও আওয়ামী লীগের বিচার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বললেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধ প্রমাণ হওয়া ব্যক্তিরা কেউ আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের মতো পরিস্থিতি যেন তৈরি না হয় সে বিষয়ে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের সতর্ক থাকতে হবে। বিতর্কে অংশ নেয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। ফ্যাসিস্ট সরকার মানুষ হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে। সেই সংগঠনও বিচারের মুখোমুখি হলে আইন যা তার স্বাভাবিক গতিতে যে পরিণতি হবে সেই পরিণতি তাকেও ভোগ করতে হবে। জুলাই চেতনাকে ধারণ করে আপনারা এমন একটিভাবে এদের বিচারের দাবি তুলুন, যে বিচারের দাবি তুললে বিচার সংশ্লিষ্ট সকলেই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। ফ্যাসিস্ট রেজিমের নেতৃত্ব প্রদানকারী শেখ হাসিনা তার বিচারের দাবি ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে করছি। যার আদেশে বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় প্রত্যেকটি হত্যাকাণ্ড ঘটেছিল, যার আদেশে পুলিশ, যার আদেশে ছাত্রলীগ, যার আদেশে আওয়ামী লীগ এই নিরস্ত্র ছাত্র জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। গেল সরকারের সময় গণমাধ্যম অনেক বেশি সরকার নিয়ন্ত্রিত ছিল, আর এই অবস্থার পরিবর্তন করতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করেছে বলে জানান অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল আলম। সকালে দ্য ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJC আয়োজিত গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনায় একথা জানান তিনি আরও বলেন, সরকার গোয়েন্দা সংস্থার ফোন বা হুমকি দিয়ে সংবাদ প্রচার বন্ধ করার বিপক্ষে। জাকারিয়া খানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন GM মাহমুদ। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের 4 মাস পার হলেও এ বিষয়ে নেই তেমন কোনো অগ্রগতি, আর তাই উদ্ভূত হচ্ছে বিভিন্ন প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর খুঁজতে শনিবার সকালে রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে প্রতিবেদন নিয়ে এক পর্যালোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJC। যেটুকু আমরা দিয়েছি সরকার সেটুকু অ্যাটলিস্ট প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত, উদ্যোগ যদি নিত, তাহলে হয়তো বা সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করত না। বাংলাদেশে যে ওয়েস বোর্ড আছে বা গণমাধ্যমের জন্য যে আইন কানুন আছে সেটি বেশিরভাগই হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য। পরবর্তীতে কিছুটা যোগ হয়েছে, সম্প্রচার নীতিমালা এটা সেটা তৈরি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এবং কি আমরা যে গণমাধ্যম কমিশনের যে রিপোর্টটি দেখেছি সেটারও সিংহভাগই পত্রিকা নিয়েই করা। মতবিনিময় সভায় অংশ নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিগত সরকার শুধু আইন করে নয় অনেকভাবেই গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছিল। বাংলাদেশের জার্নালিজম তো অনেক বেশি গভর্নমেন্ট দ্বারা রেগুলেটেড ছিল, সেই জায়গা থেকে আমরা আসলে বের হতে চাচ্ছি। 11 মাসে আমরা চাচ্ছি যে এমন একটা ভাইব্রেন্ট প্রেস ফ্রিডমের জায়গা তৈরি হোক যেখানে সবাই তার জার্নালিজমটা করতে পারবেন। সভায় সংবাদের যথাযথ মান রক্ষায় সংবাদকর্মীদের ন্যূনতম বেতন 30,000-এ করার সুপারিশ করেন প্রেস সচিব। আমরা সবাই মিলে একটা কথা বলি না যে না, বেসিক মিনিমাম ওয়েজটা আমি ঠিক করি। আপনি এই জায়গাটা আপনি বলে দেন যে না, যে কোনো টিভি আসুক, যে কোনো নিউজ মিডিয়া আসুক, তার বেসিক মিনিমাম ওয়েজ হবে 30,000 টাকা। এ সময় সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ সহ কমিশনের প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান সাংবাদিক নেতারা। GM মাহমুদ, RTV, ঢাকা। কিন্তু কোনোভাবে সার্ভাইভ করতে পারে। টেক্সটাইল খাতে নানাভাবে বাড়ছে ব্যয়, অথচ ঋণ দিচ্ছে না ব্যাংক। তার উপর সুতা আমদানিতে 2% আগাম কর এই খাতকে নতুন করে সংকটে ফেলছে বলছেন BTMA নেতারা। সোমবারের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার চায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন।
আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ঈদের আগে আমরা আরেকটা রাজধানীর গুলশান ক্লাবে সংবাদ সম্মেলনে বিটিএমই নেতারা অভিযোগ করেন ভিন্ন একটি দেশের হাতে বস্ত্রখাত তুলে দেবার পায়তারা করা হচ্ছে। বেশিরভাগ টেক্সটাইল মালিক এখন আর শিল্প চালাতে চান না। আমাদের তুলার উপর কোনোদিন কোনো ট্যাক্স বা এইটি ছিল না। আমার ইনসেন্টিভ জিরো কাছাকাছি করা হলো, আমার কম্পিটিটিভ দেশ সেখানে ইনসেন্টিভ বাড়ালো, আমাদের গ্যাসের প্রাইস বাড়ানো হলো, আমার পার্শ্ববর্তী দেশ বিভিন্ন স্কিমের নামে তাদের বিদ্যুৎ বা গ্যাস বা আমরা এনার্জি বলি তার কষ্ট কমানো হলো। যদি এই তিনটা সেক্টরকে যোগ দেন তাহলে আপনি দেখবেন যে একটা মহা পরিকল্পনা যে বাংলাদেশের স্পিনিং সেক্টরকে কিভাবে ধ্বংস করা যায় তার একটা প্রক্রিয়া চলতেছে। কোনো একটা দেশ থেকে বাংলাদেশের গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং এগুলার ভিতরে পরীক্ষা করার জন্য, তদন্ত করার জন্য, রিপোর্ট নেওয়ার জন্য বড় বড় টিম আসছে। বাংলাদেশের মিল মালিকদের অনেকের আপনি ব্যালেন্স শিট নিয়ে গেছে কপি স্পিনারদের, তাদের সঙ্গে আমি ফাইট করেছি। কী জন্য নিয়েছেন? বলে আপনাদের ক্রেডিট রিপোর্ট চেয়েছে। কে চেয়েছে? বলে গোপন বলা যাবে না। এমন বাস্তবতায় নতুন বাজেটে টেক্সটাইল খাতে 2% এআইটি বা অগ্রিম কর ধার্য করার সিদ্ধান্ত আত্মঘাতী বলে মনে করেন তারা। একই সঙ্গে সুতা উৎপাদনে 15% আয়কর বসানোই ক্ষুব্ধ তারা। প্রতিনিয়ত 2% করে কেটে নিচ্ছেন, 1% করে কেটে নিয়ে যাচ্ছেন। আপনি বলেন একদিকে 18% ইন্টারেস্ট, আরেকদিকে আমার পুঁজি থেকে 50% কেটে নিয়ে চলে যাবেন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স একটা ফ্যান্সি শব্দ দিয়ে বা প্রথা দিয়ে। আমি ব্যবসা করবো ওটা কীভাবে? এছাড়া কটন, সুতা ও কৃত্রিম আঁশে সুতার উপর উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর প্রত্যাহার চায় বিটিএমএ। নিরলসভাবে কাজ করছে ওদের স্বার্থ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে মুরাদনগরে 3 জনকে হত্যা জানালো র্যাব, আরও 6 জন গ্রেপ্তার। এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ ও সংবিধানের রদবদল বন্ধ সহ অন্তত 3টি বিষয় সংস্কার প্রয়োজন, মন্তব্য বদিউল আলম মজুমদারের। কুমিল্লার মুরাদনগর উপজেলায় মা এবং 2 সন্তানকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার মামলায় আরও 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। মূলত একটি মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানান র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। বিকেলে রাজধানীর কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব কথা জানান তিনি। বলেন, শনিবার ঢাকার বনশ্রী এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। পরে গ্রেফতারকৃতদের মুরাদনগরের বাংলা বাজার থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। হত্যাকাণ্ডের প্রায় 39 ঘণ্টা পর গতকাল মধ্যরাতে থানায় মামলা হয়। মামলার 38 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। মুরাদনগরে ঘটে যাওয়া একটা সহিংস চোরকে একটু মারধর করা হয়, সেটাকে নিয়েই মূলত প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই 3রা জুলাইয়ের ঘটনা। 6 জনকে অ্যারেস্ট করেছি। এর মধ্যে যে মামলা, তার মামলার 3 নম্বর আসামি, 5 নম্বর আসামি এবং 33 নম্বরের যে অভিযুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং সাথে আরও 3 জন তাদের সহযোগীকে অ্যারেস্ট করা হয়েছে। ডক্টর ইউনূসের 3-0 তত্ত্বের পাশাপাশি মানব সভ্যতা ধ্বংসের ক্ষেত্র শূন্যের কোটায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে এই মন্তব্য করেন তিনি। তুরস্কের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর হালিস ইউনুস এসরোজ সহ দেশ বিদেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা এতে অংশ নেন। উপদেষ্টা বলেন, ইসলাম ব্যবসায় অতি মুনাফা সমর্থন করে না। কোরআন ও সহিহ হাদিসগুলোর চর্চা মুসলিম বিশ্বের ঐক্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া এবং বারবার সংবিধানের রদবদল বন্ধ সহ অন্তত 3টি বিষয়ে সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। সকাল 11টার দিকে নারায়ণগঞ্জ শহরে সুজন আয়োজিত জাতীয় সনদ
এবং নাগরিক প্রত্যাশার শীর্ষক সংলাপে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ক্ষমতা যেন মুঘল সম্রাটের মতো না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অন্তত 3টা মৌলিক সংস্কারের কথা বলছি, এই নিয়োগ এইসব প্রতিষ্ঠানে, সাংবিধানিক প্রতিষ্ঠানে এবং সংবিধিবদ্ধ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একত্রে বসে সর্বদলীয়ভাবে এইসব ব্যক্তিদেরকে, নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়োগ দেবে, এটা একটা। আর হলো সংবিধান যেন কথায় কথায় পরিবর্তন না করতে পারে। জুলাই অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন অনেক বীর যোদ্ধা, কেউ কেউ হারিয়েছেন চোখ, হাত, পা। ভুক্তভোগীদের বেশিরভাগই দরিদ্র। দীর্ঘমেয়াদী চিকিৎসায় হতাশ 34 আহত যোদ্ধার পাশে দাঁড়িয়েছে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস্ট সেন্টার। বিনামূল্যে তাদের দেয়া হয় কৃত্রিম হাত, পা। ব্যয়বহুল এই সহায়তায় আত্মবিশ্বাস ফিরেছে অঙ্গহারা মানুষগুলোর মুখে। দেখুন শাকিলা করিমের প্রতিবেদন, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। দোকান কর্মচারী মোহাম্মদ আকাশ মিয়া 24-এর গণ অভ্যুত্থানে অংশ নেয় যেন কাল হলো তার। রাজপথে তাড়া করে মুখোমুখি দাঁড়িয়ে নির্মমভাবে তাকে গুলি করে দুজন পুলিশ। মুহূর্তেই ক্ষতবিক্ষত হয়ে যায় একটি পা। এ বলতেছিল যে কেন আন্দোলনে গেছিলি, হ্যাঁ তুই কেন আন্দোলনে করছস। তো আমি তাকে আনতি বিনতি করতেছি যে স্যার আমাকে গুলি করিয়েন না, আমাকে মাফ করে দেন। পিছনে ঘোরার মাত্রই আমার পায়ের মধ্যে গুলি করে শটগান দিয়ে। তো শটগানের মধ্যে গুলি থাকে প্রায় 600 থেকে 700। একই গল্প বেসরকারি চাকরিজীবী জসি শিকদারের। তীব্র আন্দোলনের সময় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হন তিনি। আমি 18 জুলাই আন্দোলনগত অবস্থায় রাত 9:30টার দিকে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হই। তো এমনি তো আমার ফ্যামিলির কেউ পা কাটতে দিবে না, এখন যাই হোক বাচ্চাতে হলে পা কাটতে হবে। আন্দোলনের সময় চাঁদপুরের হতদরিদ্র শাহ আলম গাজী পা হারান। খুব কাছ থেকে গুলি করায় হাঁটু এফোর ওফোর করে দেয় শিক্ষার্থী কাজী রাইমুল ইসলামের। হাড়ের প্রচন্ড ক্ষতিতে কেটে ফেলতে হয় একটি পা। পিছন দিক থেকে গুলি লাগে এবং সামনে দিয়ে বের হয়ে যায়। তো পরবর্তীতে হচ্ছে ঢাকা মেডিকেলে, এরপরে হৃদরোগে, তারপর হচ্ছে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেওয়া হয় এবং পরবর্তীতে ওই 5 তারিখ রাতেই পা কাটা হয় আর কি। পঙ্গুতে 2 মাস 5 দিন পরে সুস্থতা দেখে আমাকে ছুটি দিয়ে দেয়। ওখান থেকে 2 মাস বাড়িতে থাকার পরে আবার আমার পাটা ইনফেকশন দেখা দেয়। 5 আগস্ট স্বৈরাচার পালানোর খবরে আনন্দের জোয়ারে ভাসছিল দেশবাসী। ময়মনসিংহের আনন্দ মিছিলে টাইলস মিস্ত্রি আলামিনের ওপর নৃশংস হামলা চালায় সন্ত্রাসী আওয়ামী বাহিনী। ধারালো অস্ত্রের কোপে হাত থেকে আলাদা হয়ে যায় কবজি। রাজপথে যে আনন্দ উল্লাস করে সেই উল্লাসেই আমার উপর অতর্কিতভাবে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী তাদের হাতে যে অস্ত্র ছিল সেই অস্ত্রের হাতে আমার এই ডান হাতের দিয়ে আমি এইভাবে ডিফেন্স করতে যাই, তখন আমার হাতের কবজার মাঝখানেই আপনার আঘাতটা লাগে। মহামূল্যবান অঙ্গ হারিয়ে দিশেহারা এসব যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস্ট সেন্টার। বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রদান সহ থেরাপি দিচ্ছে প্রতিষ্ঠানটি। যাকে আহত হয়ে ইনজুর্ড হয়ে বিভিন্ন হসপিটালে রোগী আসতে থাকে এবং বিভিন্ন পত্রপত্রিকার নিউজে আমরা যখন দেখি, তখন আমরা আমাদের ব্র্যাক হেলথ প্রোগ্রাম থেকে কয়েকটা টিমে বিভক্ত হয়ে বিভিন্ন হসপিটালে অ্যাসেসমেন্ট শুরু করি এবং যার যেখানে নিড আমরা সাপোর্ট দেওয়া শুরু করি। বড় গ্রুপের হাত পা কাটা যাচ্ছে, তখন থেকে আমরা সিদ্ধান্ত নিই যে এদেরকে আমরা বিনামূল্যে ব্র্যাকের থেকে কৃত্রিম অঙ্গ সংযোজন করে দিব। সাহসিকতার পাশে দাঁড়ানোর এক নিঃশব্দ শপথ বুকে ধারণ করে জুলাই বিপ্লবের গৌরবকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস্ট সেন্টার। শাকিলা করিম, RTV, ঢাকা। জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা ও আইন উপদেষ্টার নিষ্ক্রিয়তার প্রতিবাদে তার প্রতীকী কফিন মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি। বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রতীকী এই মিছিল করে দলটির নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, 1 বছর পার হলেও জুলাই হত্যার বিচারে সন্তোষজনক অগ্রগতি দেখছেন না। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় উপদেষ্টারা আওয়ামী লীগের বিচারের দাবিতে যেমন শক্ত অবস্থান নিয়েছিলেন, 1 বছর পর তা অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছে। এ সময় নেতারা বিচারের আগে নির্বাচনের দিকে না যেতে সরকারের প্রতি আহ্বান জানান। গত জুলাইয়ের 24 জুলাই আসিফ নজরুলকে চাই, যে দেশের জন্য কাজ করেছে, যে ছাত্র জনতার পক্ষে কথা বলেছে, যাকে বিশ্বাস করে ছাত্র জনতা ওই ক্ষমতার মসনদে বসিয়েছে। আপনারা সেই কাজটা করুন। আপনারা বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা করবেন না। জুলাইয়ের সনদ দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই দেশ ছেড়ে আপনারা পালাই যেতে পারবেন না। জলবায়ুর পরিবর্তন এবং জল রাজনীতি নিয়ে
আন্তঃনদী ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূমিকা, চ্যালেঞ্জ এবং কৌশল বিষয়ক একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর বাড্ডায় এই আলোচনা সভা হয়। সিএইচটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ভাইস চ্যান্সেলর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ আরও অনেকেই। অনুষ্ঠানে সিএইচটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।